পাশাপাশি আমাদের নজর রয়েছে আজ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট। 26-এর ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট, ভোট অন অ্যাকাউন্টে নতুন কি তুঙ্গে জল্পনা। ভোটের আগে নজরে লক্ষ্মীর ভান্ডার, ফের কি টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডারে? সুপ্রিম রায়ের পর নজর ডিএতেও, ডিএর আশায় রাজ্য সরকারি কর্মচারী মহল। আর্থ সামাজিক পরিস্থিতি চাঙ্গা করতে কি দাওয়ায়, সেদিকে তো নজর রয়েছে। পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধিতে নতুন কি? সার্বিক বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা। আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয় কিনা তাতেও নজর। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি ঘোষণা, সেই বিষয়েও নজর। আজ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট, 26-এর ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্টে নতুন কি তুঙ্গে জল্পনা, প্রত্যেকেরই নজর রয়েছে, কৌতূহল রয়েছে। ভোটের আগে বিশেষ করে নজর রয়েছে লক্ষ্মীর ভান্ডারে, ফের কি টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডারে? মহিলা মহলদের নজর রয়েছে যেমন, পাশাপাশি সুপ্রিম রায়ের পর নজর রয়েছে ডিএতেও, ডিএর আশায় রাজ্য সরকারি কর্মচারী মহল। আর্থ সামাজিক পরিস্থিতি চাঙ্গা করতে কি দাওয়ায়, সেদিকেও নজর। পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধিতে নতুন কি? সার্বিক বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নজর থাকবে আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয় কিনা তাতেও নজর। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি ঘোষণা, সে বিষয়েও নজর থাকছে। ভোটের আগে নজরে লক্ষ্মীর ভান্ডার। গত লোকসভা ভোটের আগে বাড়ে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ হয়েছিল 27,000 কোটি। 26-এর ভোটের আগে ফের কি বাড়বে লক্ষ্মীর ভান্ডার, সেদিকেও নজর রয়েছে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে জানবো। সোমরাজ, 26-এর ভোটের আগে ফের বাড়বে কি লক্ষ্মীর ভান্ডার, সেদিকে যেমন নজর রয়েছে, পাশাপাশি ভোটমুখী বাংলায় নতুন কি কৌতূহল? দেখো, অবশ্যই যেটা চর্চার জায়গায় রয়েছে বর্তমানে সেটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 2024-এর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছিল এবং বর্তমানে জেনারেল যারা ক্যাটাগরি তারা 1000 টাকা পান এবং তপশিলি জাতি উপজাতিরা 1200 টাকা করে পান। সেক্ষেত্রে 26-এর ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো হবে নাকি সেদিকে অবশ্যই নজর রয়েছে। আর কিছুক্ষণ বাদেই রাজ্যের তরফে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য 2025-26 অর্থবর্ষে, অর্থাৎ যে অর্থবর্ষ শেষ হতে চলেছে সেই অর্থবর্ষের জন্য বরাদ্দ হয়েছে 27,000 কোটি টাকা। ফলত এই 27,000 কোটি টাকা থেকে আগামী অর্থবর্ষের জন্য কত বরাদ্দ বাড়ানো হবে সেই দিকে অবশ্যই নজর থাকছে। দ্বিতীয়ত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। এর আগের বাজেটেও আমরা দেখেছিলাম রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। ফলত সেদিক থেকে এবারের এই অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা হয় নাকি সেই তা নিয়েও জোর চর্চা চলছে। তৃতীয়ত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন খাতে আগের বাজেটের তুলনায় 7 থেকে 8% বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে, তেমনটি আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। পাশাপাশি কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, এদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে চলেছে এবারের এই অন্তর্বর্তীকালীন বাজেটে। যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এবারের বাজেটে যারা সামাজিক সুরক্ষা প্রদানের সঙ্গে যুক্ত থাকেন অস্থায়ী কর্মী, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। আশা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে শিল্প নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে থাকতে পারে। বিশেষ করে রাজ্য সরকার ইতিমধ্যেই গভীর সমুদ্র বন্দর সহ বেশ কিছু নয়া শিল্প পরিকল্পনা নিয়েছে, তা নিয়েও বিস্তারিত ঘোষণা এবারের এই বাজেটে থাকতে পারে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই দুপুর 2:30 নাগাদ ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে রাজ্য সরকার, এবং সেখানে বেশ কিছু চমক যেমন থাকবে তেমনি রাজ্য সরকারের তরফে যে 94টি সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পরিচালনা করা হয় তার ক্ষেত্রেও বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। সেটা কত শতাংশ বৃদ্ধি করা হবে সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের এই অন্তর্বর্তীকালীন বাজেটে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ নজরে থাকছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, এবং তার সঙ্গে নজরে থাকছে অবশ্যই যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির ক্ষেত্রে কত শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয় এবারের এই অন্তর্বর্তীকালীন বাজেটে। বেশ।
সুপ্রিম কোর্টে ইতিহাস, দেশের শীর্ষ আদালতে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কোনো মুখ্যমন্ত্রী, তবে এর আগে অন্য আদালতে সওয়াল করেছেন মমতা। I will just tell save democracy. সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সওয়াল করলেন সুপ্রিম কোর্টে। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am very grateful, sir, because of your kindness. My humble regards to my Honorable Chief Justice, Mr. Babchi and Mr. Panchaliji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল সেই মামলার শুনানি। মমতা পিটিশনার ইন পার্সন, অর্থাৎ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন। আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখি। মামলাকারী মমতা, সওয়ালও করলেন মমতা এই প্রথম সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য তিনি অন্য আদালতে আইনি লড়াই লড়েছেন। 1993 সালের 21শে জুলাই 40 জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগ ওঠে। এই মামলায় ব্যাংশাল আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালে 9 জুলাই। মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো। উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন, মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। 1994 সাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা যান পার্থ সিংহ রায় নামে এক যুবক। এই মামলায় বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 বছর হবে মমতা ম্যাডাম আর কি বালুরঘাটে আসেন, সাংসদ ছিলেন, লয়ারও ছিলেন, ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে। জজ কোর্টে জামিনের আবেদন করা হবে। বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে আমরা জজ কোর্টে যাই। নীলকান্ত বাগচি বেল মুভ করেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, সবাই আরো অনেকে ছিলেন। 1997 সাল চুঁচুড়া জেলা আদালতে সওয়াল করেন মমতা। আর এবার একেবারে দেশের শীর্ষ আদালতে মমতা সুপ্রিম কোর্টে নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। তৈরি হলো ইতিহাস। I will just tell save democracy. নিউজ 18 বাংলা।